এই আমাদের বিভাগীয় জেলা শহর জলপাইগুড়ি। তরাই এর একটি প্রাচীন শহর। 1869 সালে জেলা হিসেবে যার স্বীকৃতি। এই শহরের পাশ দিয়ে বয়ে চলেছে তিস্তা, আর শহরের মাঝখান দিয়ে প্রবাহিত হয়েছে করলা নদী। করলার সাথে জড়িয়ে আছে আমাদের শহরের সুখ দুঃখের নানান স্মৃতি। কবিতায়, গানে, নাটকে তার যেন উজ্জ্বল উপস্থিতি। করলা যেন আমাদের ঘরের মেয়ে, বড় আদরের, বড় ভালোবাসার। কিন্তু এই নদী দীর্ঘদিন ধরে আমাদের জলপাইগুড়ি শহরের সংসারের যত আবর্জনা, যত ক্লেদ বহন করে নিয়ে যেতে যেতে কখন যেন মেঘে ঢাকা তারার নিতার মতো ক্ষয়রোগে আক্রান্ত হয়ে পড়েছে। আমরা হয়তো বুঝতেও পারিনি। শুধু নীরবে তার করুণ আর্তি আমাদের হৃদয়কে অনুক্ষণ জানিয়ে দেয়, দাদা, আমি বাঁচতে চাই। বিশ্বের মানচিত্রে এই জাতীয় ছোট ছোট নদীর কোনো অস্তিত্বই খুঁজে পাওয়া যায় না। কিন্তু বাস্তুতন্ত্র, স্থানীয় জনজীবন, পরিবেশের অস্তিত্বের ভারসাম্যে এই নদীর গুরুত্ব অপরিসীম। তাই একে কোনো মতেই অস্বীকার করা যায় না। করলা নদীর গতিপথে শেষ ৬-৭ কিলোমিটার জলপাইগুড়ি শহরের বুক চিরে বয়ে চলেছে। এই গতিপথেই গড়ে উঠেছে শ্মশানঘাট, হাসপাতাল, নার্সিংহোম, দৈনন্দিন বাজার, অসংখ্য বাড়ি যেন ইটের অরণ্য আর ঝুপড়ি এলাকা। এই সমস্ত জায়গায় আবর্জনা থেকে বর্জ্য পদার্থ চোখ বুজে ফেলা হচ্ছে ভালোবাসার করলা নদীতে। নদীর পাশে আমার বাড়ি, তাই নদীকেন্দ্রিক জীবনের সাথে নদীর পাশে গড়ে উঠেছে অসংখ্য ঝুপড়ি ঘর। তাদের শৌচাগার যেমন এই নদী, ঠিক তাদের খাওয়া, স্নান ও দৈনন্দিন কাজকর্ম এই নদীকে ঘিরেই। এ তো গেল ঝুপড়িবাসীর কথা। কিন্তু যারা অতি সচেতন, সমাজবন্ধু, শিক্ষিত সমাজ, তারা বাঁচিয়েছেন তাদের সেপটিক ট্যাঙ্ক তৈরির খরচ। পাশেই যখন নদী আর কি, তাই সরাসরি বাড়ির পয়ঃপ্রণালী মিশে গেছে নদীতে। কি আর দেখতে যাচ্ছে, বাড়ির সামনে আর ভেতরের আভিজাত্য আর অর্থের স্বাক্ষর থাকলেই যথেষ্ট। ভেসে যায় স্বপ্নের নৌকো। করলা দিয়ে যেটি ভেসে যাচ্ছে, দেখতে পাচ্ছেন কি ভেসে যাচ্ছে? এরকম অনেক কিছুই সবসময় ভেসে যায় নদীবক্ষে। ওটা কি কোনো স্বপ্নের কাগজের নৌকো? না, ভুল করছেন। যা ভেসে যাচ্ছে সেটি একটি নোংরা থার্মোকলের টুকরো। বর্ষার করলায় ভেসে যাচ্ছে। এ সবকিছুই করলার খাতে জমা হচ্ছে আর করলাকে প্রতিদিন দূষিত করে চলেছে। এত দুঃখী নদী হয়েও তার পাশে কখনো কেউ দাঁড়ায়নি, মোছেনি করলার চোখের জল। যন্ত্রণায় দগ্ধ হয়েছে সে। আমরাই প্রথম এই শহরে করলার অবদান ও তার বর্তমান অবস্থাকে বোঝাবার জন্য শহর পরিক্রমা করেছিলাম। সেদিন আমাদের সাথে হেঁটেছিলেন এই শহরের অনেক মানুষ, আর হেঁটেছিলেন এই রাজ্যের বিশিষ্ট ব্যক্তিবর্গ থেকে বুদ্ধিজীবী সহ নদী বিশেষজ্ঞগণ। গঙ্গা, গোদাবরী, কাবেরী এরা অনেক বড় নদী। এদের সঙ্গে অনেক রাজ্য যুক্ত আছে, অনেক সরকার যুক্ত আছে। কিন্তু করলা হলো এমন একটা ছোট নদী যাকে প্রাণ দিয়ে ভালোবাসে এই জলপাইগুড়ি শহরে। একটা নদী যদি আস্তে আস্তে নষ্ট হয়ে যায়, এই উপস্থিত হয়তো আমরা তার এফেক্টটা খুব কিছুক্ষণে যেন বুঝতে পারবো, কিন্তু সুদূর প্রসারীভাবে একটা নদী নষ্ট হয়ে গেলে পরে তার যে চরম ক্ষতি সেটা আমরা অনুধাবন করতে পারি, যারা পরিবেশবিদ বা ভূগোলবিদ
দেখছিলাম নদীটার অবস্থা কীরকম। এই কাছেই ব্রিজ একটা রয়েছে দেখছি, তার এখানে হঠাৎ করে বেঁকে গেছে নদীটা, তারপরে সোজা চলেছে অনেকটা, আবার একটা মস্ত বড় বাঁক আছে আরও নিচে। মানে এই ধরনের বাঁক থাকলে হয় কি, এই মোড়ে মোড়ে মাটি জমা করে। আর একটা বৈকুণ্ঠপুরের জঙ্গল, সেখান থেকে নদীটা আসছে, খুব একটা বেশি দূরের নয়, কাজে সেখান থেকে কতটা জল পেতে পারে। জঙ্গলের মধ্যে যে বৃষ্টিটা হয় সেই জলটা অনেক সময় থাকে মাটির উপরে, গড়িয়ে যায় না। সেই জলটা ধীরে ধীরে সিপেজ ওয়াটার হিসেবে ভেতরে চুয়ে চুয়ে আসে, নদীতে পড়ে সারা বছর ধরে একটু একটু। সেই জন্যই আমরা দেখছি শুকার সময় নদীর এই দুরবস্থা। কিন্তু একবারে নদীর পার ঘেঁষে নানা জায়গায় বসতি হয়েছে, আর তাদের যত আবর্জনা সব কিছুই এই নদীতে পড়ছে। শুনছি মিউনিসিপ্যালিটির আবর্জনা অনেক জায়গাতে নদীতে পড়ছে, তার উপরে হাসপাতালের বর্জ্য পদার্থ সেগুলো নাকি নদীতে ফেলছে এরা। এই যদি চলতে থাকে তাহলে কিন্তু এই নদীকে বাঁচানো খুব কঠিন ব্যাপার হবে। নোটবুক নেই কারো কাছে আপনাদের কাছে? জাস্ট নোটবুক নিয়ে আবার নিয়ে উঠতে। করলার উৎপত্তি জলপাইগুড়ি শহর থেকে প্রায় ২৭ কিলোমিটার উত্তরে বৈকুণ্ঠপুর বনাঞ্চলের গভীর অরণ্যে। নদীটির মোট দৈর্ঘ্য ৩৪ কিলোমিটার। শুকনো ঋতুতে এই নদীতে জল একদম থাকে না বললেই চলে। বর্ষাকালে জলের উচ্চতা ৩ থেকে ৪ মিটার পৌঁছলেই নদীর জল বেশিরভাগ ক্ষেত্রেই দুপার ছাপিয়ে শহরকে প্লাবিত করে। এর কারণ কি? আসল কথা, নোংরাতে বুজে যাওয়া নদী খাত, যার ফল হতে চলেছে মারাত্মক। তবে কোনো কোনো জায়গাতে বর্ষাকালে ৬-৭ মিটার গভীরতারও জল দেখতে পাওয়া যায়। করলার জলে গতি নেই, বড় বেশি স্থির, অচঞ্চল। যেন কোনো রাগ নেই, উল্লাস নেই, শুধু বুক ভরা জমে আছে অভিমান। কেন গতি নেই? এ প্রশ্নের উত্তরে প্রথমেই বলতে হয়, ধারণ অববাহিকা অঞ্চলে ব্যাপক হারে বন ধ্বংস, নির্বিচারে বৃক্ষনিধন। অতিরিক্ত বাষ্পীভবনের ফলে শুকনো ঋতুতে ভূগর্ভে জলস্তর এত নিচে নেমে যায় যে জল ধারণ এলাকার জলের উৎস সম্পূর্ণ শুকিয়ে যায়। শীতকালের এক মেদুর দুপুরে আমরা এই বিষয়টিকে দেখতে পৌঁছালাম বৈকুণ্ঠপুর জঙ্গলে। শীতকাল, অলস দুপুরে আমরা দেখলাম শুকনো খাত, একটা গা ছমছম শিহরণ। দেবী চৌধুরানীর সেই ঐতিহাসিক বৈকুণ্ঠপুর জঙ্গল। আমরা দেখছি করলার ধারণ অববাহিকা এলাকা। এই যে শুকনো খাতগুলো দেখা যাচ্ছে, এই শুকনো খাতগুলো দিয়েই অল্প অল্প জল সঞ্চিত হয়ে করলাকে পুষ্ট করে। এরকম অনেক খাত এখানে ছড়িয়ে ছিটিয়ে আছে। প্রাচীনকালে যখন গভীর অরণ্য ছিল, পাহাড়ের উপরে বনের সারি ছিল, তখন শীতকালে এই খাতে জল জমে থাকত, কারণ পাহাড়ের জল ঝোড়ার আকারে নেমে আসতো এই নদী খাতগুলোতে। দাও ফিরে সে অরণ্য, কবির হাজার আহ্বানে কান না দিয়ে চলেছে প্রতিদিন প্রতিনিয়ত গাছ কাটা। সেই পাহাড়ের বনের সারি নেই, ঘন জঙ্গল নেই, ফলে খাতগুলো শীতকালে পুরো শুকনো হয়ে থাকছে। ফলস্বরূপ শীতকালে করলার জলের অভাব দেখা দিচ্ছে প্রতিনিয়ত। দেখছেন তিস্তার ডানহাতি খাল। তিস্তা মহানন্দা লিঙ্ক ক্যানেলের নিচ দিয়ে অ্যাকোয়াডাক্টের পদ্ধতিতে করলা নদীকে প্রবাহিত করা হয়েছে।
এই অ্যাকোয়াডাক্ট বৈকুণ্ঠপুর অরণ্য করোলার উৎস থেকে প্রায় 4-5 কিলোমিটার দূরে। আর এই কয়েক কিলোমিটার পথে কিছু ভৌম জল করোলা নদীর খাতে প্রবাহিত হয়েছে সংমিশ্রিত হয়ে। আর সেই কারণে এখানে সামান্য জল দেখা যাচ্ছে, যদিও জলের পরিমাণ খুব কম, খুব বেশি হলে পায়ের পাতা ডুবতে পারে, তার বেশি নয়। আমরা এই অনুসন্ধান শুকনো ঋতুতে এই কারণে করেছিলাম যে করোলা নদীতে ভৌম জলের প্রকৃতি যোগানের পরিমাণ কতটা তারই একটি সুস্পষ্ট ধারণা গ্রহণ করার জন্য। বর্ষায় করোলাতে প্রচুর পরিমাণে জল থাকে, সে জল বর্ষার জল বা বৃষ্টির জল। উৎস থেকে আরও দক্ষিণে শিকারপুর অঞ্চলে করোলার জলের পরিমাণ ভীষণ কম, বিশেষ করে শুকনো ঋতুতে বড়জোর পায়ের পাতা থেকে সামান্য বেশি। তাহলে প্রশ্ন আসে, এ নদী শহরে প্রবেশের পরে করোলাতে এত জল দেখা যায়, তার কারণ কি? এ জল কোথাকার? বাস্তব উত্তর, এই জল অধিকাংশই শহরের পয়ঃপ্রণালীর জল। শহর বাড়ছে, মানুষ বাড়ছে, সেই সাথে পয়ঃপ্রণালীও বাড়ছে, ফলে শহরের করোলাতে জল বাড়ছে। এছাড়া রয়েছে শহরের পাশ দিয়ে বয়ে যাওয়া তিস্তা নদী। এই তিস্তার জল বাঁধের তলা দিয়ে চুইয়ে চুইয়ে এসে মিশে যাচ্ছে করোলার সাথে। জনপদের মধ্যে দিয়ে বয়ে যাওয়া নদীর মতো করোলার পাশেও বাড়ছে বহু বসতি, ঝুপড়ি, দোকানঘর, আরও নানান কিছু। এদের মধ্যে অনেকেই বংশ পরম্পরা এখানে বসবাস করছেন। করোলা নদীর ঘিরেই আবর্তিত হচ্ছে তাদের জীবন ও যাপন চিত্র। আমরা কথা বললাম স্থানীয় মানুষের সাথে। আপনার নাম কি? আমার নাম নিরঞ্জন মিস্ত্রি। নিরঞ্জন মিস্ত্রি। কি করেন? এই তো দিনমজুরের কাজ করি। দিনমজুরের কাজ করেন। এই পল্লীতেই থাকেন? আচ্ছা, এই যে নদীর জলে চান টান করেন, নদীর জলটা তো খুব খারাপ। জল মাঝে মাঝে খুব, যখন জল কমে যায় তখন জল খুব খারাপ হয়ে যায়। গা চুলকায় না? কোনো সময় গা চুলকায়। মুখেও দেয় না এই জল? যাই তো, পেট খারাপ করে না? এই জল খাই না তো, এমনি স্নান টান করি, কাপড় টাপড় মুখে দিলেও তো সেটা ক্ষতি করে তো। তাছাড়া উপায় নেই আপনাদের? নাই আমাদের। আর এখানে জল নাই? জল ওই তো এই বছর খালি ওই খাওয়ার একটা জল ওখানে আইনে দিচ্ছে, হ্যাঁ, এছাড়া তো আর জল। কুয়া টুয়া নাই? কুয়া তো ওই বাড়িতে একটা দিচ্ছি, নিজেরা একটা দিয়ে দিচ্ছি। তো সেই কুয়ার জল ব্যবহার না কুয়ার জল করে? লাল একদম, সে জল ব্যবহার খাওয়ার মতন না। ও, তার থেকে নদীর জল ভালো? নদীর জল এখন না হই আর কি, কোথায় যাব? আচ্ছা, নাই, এই জন্য চলতেই হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো এই নদীটাকে যদি এই নদীতে মনে করেন কত নোংরা, পচা মরা হ্যাঁ, কত যায়, একদম হাসপাতালের থেকে হাসপাতাল শুরু করে থেকে, বাজার হ্যাঁ, থেকে শুরু করে সবই আসে। আসে। তো নদীটাকে যদি আপনার খুঁড়ে টুড়ে নোংরা ফেলা বন্ধ করে ভালো করে দেওয়া যায় খুব ভালো হয়। তাহলে তো খুব ভালো হয়। খুব ভালো। নৌকা টোকা চলতে পারে সে আগের মতন। আপনি কত বছর ধরে আছেন? আমি এখানে আসছি অনেক বছর ধরে, তাও তো কম করে 25-30 বছর। বর্ষাকালে কি এই বাঁধ পর্যন্ত জল চলে আসে? কোনো বছর এই কাছাকাছি আসে, আর হ্যাঁ। কোনো বছর ওই নিচ থেকেই যায়। ও, সব বছর সমান জল হয় না। সব বছর সমান জল হয় না। এই নদীর চড়ে তো অনেক চাষাবাদও হচ্ছে দেখতেছি। হ্যাঁ, ওই তো যার বাড়ির সামনে যে যা টুকটাক করে খায়। তা নদীটা যদি ঠিক করে দেওয়া হয় চাষাবাদ তো বন্ধ হয়ে যাবে। হ্যাঁ, বন্ধ হয়ে যাবে। তাতে কি, নদী যদি আমাদের ভালো হয় হ্যাঁ। তাহলে এগুলো বন্ধ হয়ে গেলে কোনো ব্যাপার নেই। কোনো ব্যাপার নেই। আমরা চাই নদীটা ভালো হোক, হ্যাঁ, নদীটা ক্লিয়ার হোক, হুম মানুষের সুবিধা হোক। হুম হুম। তাতে যদি মনে করেন এখানে একটা ব্রিজ হোক, নৌকা চলতে পারে, চলুক। আমরা খেত খামার না করলাম তাতে কি আছে? আচ্ছা আমরা ভালো চাই। আচ্ছা আচ্ছা। আমরা চাই নদীটা ভালো হোক, হ্যাঁ হ্যাঁ বিশুদ্ধ জল চাই আমরা, পরিবেশটা তাহলে ভালো হবে। হ্যাঁ হ্যাঁ। এইটাই আমরা চাই। আচ্ছা, আপনাদের কি এই মানে জনতা শৌচাগারটা করে দিছে? না, আমাদের সেই জন্য নদীতেই সব করতে সব হবে। কিছু নদীতে। ঠিক আছে। এবারে দেখে নেওয়া যাক করোলা নদীর সংক্রান্ত কিছু তথ্য। প্রকৃতপক্ষে করোলা বর্তমানে একটি ধীর গতি সম্পন্ন জলাভূমি। তিস্তার উঁচু চরে বাঁধা পেয়ে করোলার গতি হয়ে গেছে ভীষণ স্লথ। জলপাইগুড়ি শহরে রাজবাড়ি দিঘি ছাড়া আর 2-4টি পুকুর ছাড়া উল্লেখযোগ্য জলাভূমি নেই বললেই চলে। সেখানে করোলার গুরুত্ব অপরিসীম। শহরের বর্ষার জল নিকাশি থেকে শুরু করে ভৌম জলের ভারসাম্য রক্ষা আমাদের কাছে সেভাবে গুরুত্বই পায়নি কোনোদিন।
এই নদী জলাভূমি হয়ে পড়ায় এর মধ্যে জন্ম নিচ্ছে প্রচুর জলজ উদ্ভিদ। এদের কিছু উপকারিতাও আছে। পয়ঃপ্রণালীর জলকে এরা কিছুটা শোধন করতে সক্ষম। পাশাপাশি মাছসহ নানান জলজ প্রাণীর খাদ্য ও আবাসস্থল এই জলজ উদ্ভিদ। করলাতে প্রচুর বহু রকমের মাছ আছে। জলপাইগুড়ি আনন্দচন্দ্র মহাবিদ্যালয়ের অধ্যাপক অমল পাত্র ও তন্ময় দত্ত তাদের গবেষণাতে এদের উল্লেখ করেছেন। করলা নদী তীরে বসবাসকারী মানুষজন এই মাছকে তাদের জীবিকার হাতিয়ার করেছে। কিন্তু মানুষের লোভ ও অপরিণামদর্শিতার অভাবে আমরা দেখলাম 29শে নভেম্বর 2011 বিষক্রিয়ার করলার মাছের মরকের সংবাদ। সে সংবাদ খবরের শিরোনাম ও ব্রেকিং নিউজে উঠে এসেছিল সারা দেশে। প্রতিবারের মতো এবারও প্রশাসন একটু নড়ে চড়ে বসল। করলার ক্লেদ তোলার চেষ্টাও করা হলো। তিস্তা থেকে কিছু জল টেনে ফেলা হলো করলাতে। তারপর তারা পরে জলপাইগুড়ি শহরের এই প্রিয় নদীকে নিয়ে আমরাই ভাবিত। বিপন্ন জলাভূমি করলাকে নিয়ে কি ভাবছেন জলপাইগুড়ির পৌরপতি? জলপাইগুড়ির পৌরসভার কি ভবিষ্যৎ পরিকল্পনা রয়েছে এই নদীকে কেন্দ্র করে? সেটা জানবার জন্যই আমরা পৌঁছে গিয়েছিলাম পৌরপতির কাছে। তিনি জানালেন, যে আপনারা জানেন যে শহরের মাঝখান দিয়ে করলা নদী যেরকম বয়ে যায়, আবার শহরের পাশ দিয়ে কিন্তু তিস্তা নদীও বয়ে যায়। রিসেন্ট আইআইটি খড়গপুর একটা সার্ভে করেছিল এই শহরের। সেই শহরে সার্ভে করতে গিয়ে এই রিভার করলারও সার্ভে করে, তিস্তারও নদীরও সার্ভে করে। তাতে দেখা যাচ্ছে রিভার তিস্তা জলপাইগুড়ি শহর থেকে 7 ফিট উপরে রান করছে এবং রিভার করলা জলপাইগুড়ি শহর থেকে 4 ফিট উপরে রান করছে। স্বাভাবিকভাবে বুঝতে পারছেন যে রিভার করলা কোন জায়গাটা কি অবস্থায় আছে। আমরা নাব্যতা বৃদ্ধির কথা বলছি, যেরকম এটা যেরকম ঠিকই, ঠিক তেমনি নাব্যতা বৃদ্ধি করলে পরে আবার আর একটা বিপদ আসার সম্ভাবনা থাকে। এ কারণেই যেহেতু তিস্তা 7 ফিট উপরে রান করছে, এটা করলাকে আরও 3 কিলোমিটার নিয়ে রিভার মাঝখানে একটা নদী পড়বে, রিভার খড়খড়িয়া নদী বলে সেটাকে। কোন জায়গাতে? এটা মন্ডলঘাট ক্রস করেই পড়বে হচ্ছে। খড়খড়িয়া নদী ক্রস করার পরে সেই খড়খড়িয়া নদী গিয়ে পড়বে হচ্ছে আপনার রিভার পাঙ্গা। রিভার পাঙ্গা কে যে করলা নদী মিলিয়ে দিলে এই করলা গিয়ে আবার তিস্তার সাথে কিন্তু মিলবে মেকলিগঞ্জ ক্রস করার পরে। স্বাভাবিকভাবে আমরা অনেকটা রাস্তা, অনেকটা সময় পাবো। আপনার বর্ষাকালের জলকে নিয়ে যাওয়া, বহন করা, একটা এর ক্যাপাসিটিটা বেড়ে যাবে। এই অবস্থায় আমরা করলা অ্যাকশন প্ল্যান তৈরি করার চেষ্টা করছি। আমরা নিজেরা যেরকম করছি, জলপাইগুড়ি শিলিগুড়ি ডেভেলপমেন্ট অথরিটি অলরেডি কাজ শুরু করে দিয়েছে স্বাভাবিকভাবে। এবং আমরা চাই যে জলপাইগুড়ি শহরটা ট্যুরিজমের বেস ক্যাম্প হোক এবং এই বেস ক্যাম্প হিসাবে করলার রিভারটাও যাতে ট্যুরিস্টরা ব্যবহার করতে পারে, তার পরিকাঠামো ডেভেলপমেন্ট আমরা করতে চাচ্ছি। এখানে পরিযায়ী পাখি আসে অনেক করলা নদীতে, তার জন্য এই ইকো ট্যুরিজম ডেভেলপ করা যেতে পারে তো এখানে, মানে ইকোসিস্টেমটাকে বজায় রেখে। হ্যাঁ, এটা এই ব্যাপারে আমাদের সাথে আমাদের কথা হয়েছে যে এই জাতীয় সিজনাল বার্ড
তাদেরকে সংরক্ষণ করবার জন্য সেখানে করলার পাড় দিয়ে আরও বেশ কিছু আমাদের বৃক্ষরোপণের আমাদের ইচ্ছা আছে। এই ব্যাপারে আমাদের ফরেস্ট ডিপার্টমেন্টের সাথে কথা হয়েছে, তারাও একটা সার্ভে, আমাদের জয়েন্টলি সার্ভে হয়েছে। আশা করি এই কাজগুলো রাতারাতিতে করা সম্ভব না, আস্তে আস্তে হয়ে যাবে। এখানে আমাদের একটা সাজেশন আছে, সেটা হচ্ছে যদি আপনারা এখানে ওয়াটারওয়েজ চালু করেন, সেখানে ইকোসিস্টেমটাকে বজায় রাখার জন্য যদি প্যাডেল বোট বা স্পিড বোট বাদ দিয়ে ইন্ডিজিনাস বোট ব্যবহার করা হয়, তাহলে মনে হয় ইকোসিস্টেমটা, কান্ট্রি বোট, তাহলে কিছু লোকের জীবিকাও হবে এবং ইকোসিস্টেমটাও বজায় থাকবে। এর পাশাপাশি আরেকটা প্রশ্ন আছে, আমরা কিছুদিন ধরে দেখতে পাচ্ছি কিছু কিছু ডাম্পিং হচ্ছে করলার ধারে। আপনি জানেন যে এই ব্যাপারে অনেক আলোচনা, অনেক উচ্চ পর্যায়ে আলোচনা চলছে। এগুলো আগামী দিনে হয়তো সবই কোনো ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের কি কোনো ইচ্ছা আছে? মানে ধরুন জলটা ওখানে আমরা সিওয়ারেজগুলো ফেলার আগে, মূল জিনিস, হ্যাঁ, সেটা তো কলা নদীতে কলা যেরকম ইয়ে আছে, এমনিভাবে আবার আমরা আপনার ড্রিঙ্কিং ওয়াটার, যেটা ড্রিঙ্কিং ওয়াটার, আমরা তো এখন আর রিজার্ভ ওয়াটারটাকে ধ্বংস করে দিচ্ছি। আমরা ঠিক তেমনিভাবে সার্ভিস ওয়াটার হিসাবে কল্লার বা তিস্তার জলটাকে নিয়ে এসে সেটা রিফাইন করে ড্রিঙ্কিং, না সেটার কথা বলছি না, আমি বলছি যে সিওয়ারেজের জলগুলো যেটা করলায় গিয়ে পড়ছে, সেটা তো আমি আগে বলে দিয়েছি আপনাকে, যে আমরা যে কল অ্যাকশন প্ল্যানিংয়ের ভিতরে যেটা আছে তাতে এইগুলো আছে, যে ড্রেনেজগুলো দিয়ে ডাইরেক্ট কল্লা নদীতে নোংরা জলগুলো যাচ্ছে সেগুলোকে রিফাইন করে দিয়ে দেন কল্লায় সেই জল আমরা খাওয়াবো। করলা নদীকে পুনরুজ্জীবিত করা হবে, সৌন্দর্যায়ন করা হবে, অনেক কথা, অনেক পরিকল্পনা, কিন্তু বাস্তবে তা কি সম্ভব? এর একটাই উত্তর, না। পশ্চিমবঙ্গ সরকারের সেচ ও জলপথ দপ্তরের আধিকারিক বৃন্দ ক্যামেরার সামনে করলার পুনরুজ্জীবন সম্পর্কে কিছু বলতে অস্বীকার করলেও তাদের সূত্রে জানা গেল, প্রকৃতপক্ষে করলাকে নিয়ে এখনো কোনো বাস্তব পরিকল্পনা চূড়ান্তভাবে গৃহীতই হয়নি। 2001 সালে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর ডেভেলপমেন্ট স্টাডিজের মাধ্যমে যে সমীক্ষা করা হয়েছিল, তার ভিত্তিতে যে সুপারিশ তারা করেছিলেন, সেই সুপারিশ সেচ ও জলপথ দপ্তরের কাছে বাস্তবে গ্রহণযোগ্য মনে হয়নি। করলার নাব্যতা বৃদ্ধির জন্য এই নদী খড়খড়িয়া নদীর সঙ্গে যুক্ত করার যে পরিকল্পনা জলপাইগুড়ি পৌরপতি জানিয়েছিলেন, সেই পরিকল্পনাও সেচ ও জলপথ দপ্তরের কাছে বাস্তবসম্মত নয় বলে পরিকল্পনাটি তারা বাতিল করেছেন। কারণ এর ফলে শুকনো ঋতুতে করলা নদীতে ফুটবল ও ক্রিকেটের আসর বসার সম্ভাবনা থাকছে। তাই সেচ ও জলপথ বিভাগ করলাকে বাঁচানোর দুটো উপায় জানিয়েছেন আমাদের। প্রথমত, করলা নদীকে আরও 2.5 কিলোমিটার ভাটিতে টেনে নিয়ে গিয়ে তিস্তার সঙ্গে যুক্ত করা হবে। এতে বর্ষায় করলাতে জলের বহন ক্ষমতা বাড়বে। দ্বিতীয়ত, শুকনো ঋতুতে করলার জলতলের উচ্চতা বজায় রাখার জন্য তিস্তা ও করলার মোহনার কাছে ফ্ল্যাপ শাটারের ব্যবস্থা করা হবে। এতে করলার জল কখনোই শুকিয়ে যাবে না। এদিকে তিস্তার জল, এদিকে করলার জল। এখানে যেমন আসে পরিযায়ী পাখি, তেমনি ভালোবাসা নিভৃত কথোপকথন এই নদী তীরেই রচিত হয়। বিরহ প্রেমের গল্পকথা সূচিত হয় এই জলকে সাক্ষী রেখে। এই নদীকে আরও মনোরম করা যেতে পারে পরিযায়ী পাখিদের কথা ভেবে। গাছ রোপণ, দূষণ নিয়ন্ত্রণে দ্রুত ব্যবস্থা, শুধু তাই নয়, দাঁড় টানা নৌকোর ব্যবস্থা করলে প্রাকৃতিক ও পরিবেশ ভারসাম্য ও পর্যটন দুটোরই উন্নতি হবে। তেমনি আর্থিক দিক থেকে স্বনির্ভর হয়ে উঠবে নদীর পাড়ের মানুষেরা। এ যাবৎ যত পরিকল্পনা ও প্রতিশ্রুতি করলাকে কেন্দ্র করে আমরা পেয়েছি, তার কোনোটি যথার্থ বাস্তবসম্মত অথবা কার্যকরী নয় বলে আমাদের ধারণা রয়েছে। সুতরাং করলাকে বাঁচিয়ে রাখতে গেলে সততা ও প্রকৃত সদিচ্ছের প্রয়োজন আছে।
নদী আমাদের প্রাণ, নদী আমাদের মা। তাই করলাকে রক্ষা করতেই হবে আমাদের, আপনাদের, সকলের। করলা নদী না থাকলে হারিয়ে যাবে আমাদের প্রিয় শহর জলপাইগুড়ি, হারিয়ে যাব আমরাও। মাটি পেলে মাটি ধাক্কা দিলে তবে